আসসালামু আলাইকুম। আজ ৮ এপ্রিল ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বকে চমকে দিয়ে যা করল ইরান, ট্রাম্পও দিলেন স্বীকৃতি। হরমুজ প্রণালী থাকবে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। আওয়ামী লীগ নিষিদ্ধই থাকছে, করা হলো শাস্তির বিধান। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের মিত্র রাশিয়া ও চীন উভয়ই নিজেদের অবস্থান তুলে ধরেছে, যেখানে সামরিক পদক্ষেপের সমালোচনা করে কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। আল জাজিরা বলছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা আগ্রাসী ও উস্কানিহীন হামলা চালায়, যার ফলাফল হয়েছে শোচনীয় পরাজয়। স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরু থেকেই মস্কো এই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিল এবং স্পষ্ট করে বলেছিল যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। জাখারোভা বলেন, এই পরিস্থিতিতে অঞ্চলটিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বল প্রয়োগ কোনো সমাধান হতে পারে না। তিনি আরও জোর দিয়ে বলেন, দ্রুত একটি বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রক্রিয়া শুরু করা প্রয়োজন, যা অবশ্যই আলোচনার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। অন্যদিকে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনও যুদ্ধবিরতি ও সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে থাকবে। তিনি বলেন, চীন সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় এবং উত্তেজনা প্রশমনে রাজনৈতিক সমাধান ও সংলাপের পথকেই সবচেয়ে কার্যকর বলে মনে করে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীন উভয়ই এই সংঘাতে সামরিক পথের বিরোধিতা করে কূটনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। যুদ্ধবিরতিকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও স্থায়ী সমাধানের জন্য অর্থবহ সংলাপ ও বহুপাক্ষিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। ইরানি যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি এক্সে লিখেছেন, আমাদের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তখন ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না। লাপিদ বলেন, সেনাবাহিনী তাদের কাছে যা চাওয়া হয়েছিল সবই করেছে। জনগণ অসাধারণ ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যে লক্ষ্যগুলো ঠিক করেছিলেন তার একটিও অর্জন করতে পারেননি। তিনি আরও যোগ করেন, অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে নেতানিয়াহু যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন তা ঠিক করতে আমাদের অনেক বছর সময় লাগবে। উল্লেখ্য, ইরানে ২ সপ্তাহের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধবিরতির মেয়াদকালেও হরমুজ প্রণালীতে যে কোনো জাহাজের নিরাপদ চলাচলের জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে আগাম সমন্বয় করা আবশ্যক। আরাঘচির এই বিবৃতিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পুনরায় শেয়ার করেছেন, যা মূলত তার পক্ষ থেকে বিষয়টির একটি অঘোষিত স্বীকৃতি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি তার বিবৃতিতে বলেন, আগামী ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব হবে, তবে তার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। অর্থাৎ যুদ্ধবিরতি চললেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের কর্তৃত্ব অটুট থাকছে। কোনো জাহাজ ইরানের অনুমতি ও সমন্বয় ছাড়া এই প্রণালী দিয়ে যেতে পারবে না বলে স্পষ্ট করে দিয়েছে তেহরান। পাশাপাশি প্রযুক্তিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ইরান বুঝিয়ে দিয়েছে যে চলাচলের উপর নির্দিষ্ট শর্ত ও বিধিনিষেধ বজায় থাকবে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবহন হয়। ফলে এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে কী প্রভাব ফেলে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
মার্কিন কংগ্রেসম্যান আলেক্সান্দ্রিয়া ওয়াকাসিও কর্তেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা কিছুই বদলায়নি। ইরানকে বেঁধে দেওয়া ডেডলাইনের শেষ মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে, যার পর তিনি বৈশ্বিকভাবে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তার আগে থেকেই ট্রাম্প তার দেশে অজনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার কারণ, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে তিনি এই যুদ্ধে লড়ছেন, যার প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়েছে। তার উপর তার কর্তৃত্ববাদী শাসন আর বিভিন্ন বিতর্কিত আইন প্রণয়নও দেশটির মানুষকে তার বিরুদ্ধে যাওয়ার পেছনে নিয়ামক হিসেবে কাজ করছিল, যার ফলে তার বিরুদ্ধে গত মাসে নো কিংস আন্দোলনও হয়েছিল, যে আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ৮০ লাখ মানুষ। এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলনই দেখাতে পারেনি বলে দাবি করেছিলেন আয়োজকরা। ডেমোক্র্যাট নেত্রী আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্তেজ সেই ট্রাম্প বিরোধী মনোভাবটাকেই আবার সামনে নিয়ে এসেছেন। তিনি এক্সে এক পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকিকে এখনও কাজে লাগাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের মঙ্গলকে ঝুঁকিতে ফেলতে পারি না। আলেক্সান্দ্রিয়া সরাসরি তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছেন। তিনি বলেছেন, তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিপদের কিনারায় চলে এসেছি। এর আগে ডজনখানেক ডেমোক্র্যাট আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণার পরেও তাদের অনেকে জানিয়েছেন তাদের অবস্থান একটুও বদলায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত 10 দফা শর্তে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির স্বীকৃতির পাশাপাশি সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। বুধবার দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং IRIB এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে দেওয়া 10 দফা শর্ত বাস্তবায়নে হরমুজ প্রণালীতে ইরানের অব্যাহত নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বীকৃতি এবং সব প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে দেওয়া এই প্রস্তাবে আরও রয়েছে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেওয়া এবং যে কোনো চুক্তিকে বাধ্যতামূলক করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব গ্রহণ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, এই ধরনের প্রস্তাব গ্রহণ করা হলে তা আন্তর্জাতিক আইনের অধীনে সব চুক্তিকে বাধ্যতামূলক করবে এবং এটি ইরানের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে। যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্র দিয়ে এই খবর দিয়েছে CNN। প্রতিবেদনে বলা হয়েছে, 2 সপ্তাহের জন্য ঘোষিত এই যুদ্ধবিরতি চলাকালে এই নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নির্দিষ্ট হারে ফি আরোপের বিষয়ে দেশ দুটি একমত হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, জাহাজ চলাচল থেকে সংগৃহীত এই অর্থ পুনর্গঠন কাজের জন্য বরাদ্দ করা হবে। উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে। সমুদ্রপথে পণ্য পরিবহন ট্র্যাকিং তথ্য অনুযায়ী যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে এই রুট দিয়ে মাত্র 5% জাহাজ চলাচল করছে। তবে কিছু তেলবাহী ট্যাঙ্কার এই পথ ব্যবহার করতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ভারত তাদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য ইরানের সাথে আলোচনার মাধ্যমে বিশেষ নিশ্চয়তা আদায় করে নিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে পারাপারের জন্য প্রতিটি জাহাজ থেকে ইরান প্রায় 24 কোটি টাকা পর্যন্ত ফি দাবি করছে বলে তথ্য রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বা কোম্পানি এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। বুধবার নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে, তবে শর্ত হলো ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ওই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ঘোষিত এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইসরায়েলের এই অবস্থান পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগে জানিয়েছিলেন যে ওই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতিতে লেবানন নিয়ে কিছু উল্লেখ করেননি। যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি নেতার পক্ষ থেকে এটি প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এবার দেশের খবর।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখেই সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত অধ্যাদেশ। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ জারি করেছিল। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য উত্থাপন করেন। এর আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইনে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় বিএনপি সরকার। অধ্যাদেশটি সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়। বুধবার সেই সংশোধনী সহ অধ্যাদেশটি পাশ হলো। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13ই মার্চ উত্থাপন করা হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিন তথা 12 এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে অবৈধ দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সঙ্গে তিনি জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। তার মতে তদন্ত কমিটির প্রতিবেদন ত্রুটিপূর্ণ, মনগড়া ও আইনি ভিত্তিহীন। নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসেবে দাবি করেন আমিরুল। তিনি বলেন, আমি বিসিবির বৈধ সভাপতি। তার মতে রাজনৈতিক উচ্চাভিলাষী কিছু সাবেক খেলোয়াড় বোর্ডকে অস্থিতিশীল করতে এই নির্বাচন ফিক্সিংয়ের গল্প সাজাচ্ছেন। বিবৃতিতে তিনি জানান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ করার আইনি অধিকার এনএসসির নেই। এটি আইসিসির গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 8 এপ্রিল ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 874/5S সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক 500 গজ ভারতের অভ্যন্তরে 7 গ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত 2:50 ও ভোর 4:50 পৃথকভাবে 2 দফা গুলির শব্দ শোনা যায়। এই ঘটনার পর সকাল 6:35 বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। বিএসএফ এর ভাষ্য অনুযায়ী 7-8 জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে গেলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে কথিত চোরাকারবারীদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, ঘটনার বিস্তারিত যাচাই বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেকেই জানতে চান যে সফলতার মূল পন্থা কি। সফলতার 2টি পন্থা, কার্যকর পন্থা, এবং এই 2টি যদি সত্যিকার অর্থেই চর্চা করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই সফল হবেন। একটি হচ্ছে লেগে থাকা, আরেকটি হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য এমন একটা মহৎ গুণ, এটা আসলে আয়ত্ত করা খুব কষ্টের ব্যাপার, কিন্তু এটা আয়ত্ত করতে পারলে আপনার জীবন অবশ্যই সফলতায় ভরপুর হয়ে যাবে। আমরা এই ধৈর্যটা ধরতে পারি না। আমরা হুটহাট প্রতিক্রিয়া দেখাই, আমরা ভেঙে পড়ি, হতাশ হই। কিন্তু চরম কষ্টের মধ্যেও আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি সুসংবাদ পাচ্ছেন এবং সফল হচ্ছেন। আসুন আমরা নিরন্তর লেগে থাকি আমাদের সুনির্দিষ্ট কাজে, এবং যতই ব্যর্থতা আসুক আমরা ধৈর্য ধরি, কারণ ধৈর্যই হচ্ছে প্রধানতম অস্ত্র সফল হবার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরো খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন চীন ইরানকে যুদ্ধবিরতির আলোচনায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি জানতে চাইলে ট্রাম্প একটি টেলিফোন কলে বলেন, আমি শুনেছি, হ্যাঁ, অর্থাৎ বেইজিং তাদের ঘনিষ্ঠ মিত্র তেহরানকে যুদ্ধবিরতি আলোচনায় আসতে উৎসাহিত করেছে বলে তিনি বিশ্বাস করেন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে সিএনএনকে জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীন যুদ্ধবিরতি এবং সংঘাতের অবসান ঘটাতে কাজ করে যাচ্ছে। চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং ইউ বলেন,
চীন শান্তির পক্ষে সব ধরনের উদ্যোগকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো শান্তির এই সুযোগ কাজে লাগাবে, সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করবে এবং দ্রুত সংঘাতের অবসান ঘটাবে। এই বিষয়ে মন্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে CNN। এর আগে 2023 সালে ইরান ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেইজিং। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিকল্প দৃষ্টিভঙ্গিতেও চীনকে একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press। বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।